বল অধ্যায়ের ষষ্ঠ টপিকস হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দিয়ে। ওকে, তো আমি প্রথমে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলে দিই। যদি মুক্তভাবে কোনো পতনশীল বস্তু তুমি দেখো, সেই মুক্তভাবে পতনশীল বস্তুর বেগ প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পায়। কেন? পৃথিবী এটাকে আকর্ষণ করছে বলেই বৃদ্ধি পায়। এই প্রতি মুহূর্তে মুক্তভাবে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধির যে হার, বেগ বৃদ্ধির হারকেই কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ বলা হয়। তাহলে আরেকবার বলি, অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর প্রতি মুহূর্তে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ বলা হয়। এখন অভিকর্ষ ত্বরণ কিন্তু এক টাইপের ত্বরণ। ওকে, মানে বেগ বৃদ্ধির হার প্রকাশ করা হয় কি দিয়ে? ছোট হাতের জি দিয়ে। এখন আমি তোমাদেরকে একটু বলবো যে অভিকর্ষ ত্বরণ যদি একটা ত্বরণ হয়ে থাকে, তাহলে আমি তোমাকে একটু মিল করে লিখে দিই। দেখো যে এফ ইকুয়াল টু এম এ, এগুলো আমরা আগে জানতাম। এখন আমরা যদি এম কে এম লিখি আর ত্বরণকে জি দিই, তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? তাহলে দাঁড়ায় এম ভরের বস্তুটা পৃথিবীর দিকে প্রতিনিয়ত আসার সময় যে পরিমাণ বল অনুভব করে, সেটাই তো আমাদের ওজন। তাহলে কি বললাম? এম ভরের কোনো বস্তু পৃথিবীর দিকে আসার সময় যে পরিমাণ বল অনুভব করে বা আকর্ষণ অনুভব করে, সেটাই কি? ওজন। তাহলে আমরা কিন্তু এটাকে আবার কি লিখতে পারি? ডাব্লু। তার মানে আজকের পর থেকে ডাব্লু ইকুয়াল টু এম জি, এটা নিয়ে যেন কোনো কনফিউশন না হয়। ডাব্লু বলতে কি বোঝাচ্ছে? ওজন। ওকে, আমি একটু লিখেই দিচ্ছি। ডাব্লু বলতে বোঝাচ্ছে ওজন। ওকে, আর এম তো হচ্ছে ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওজনটা কি? কোনো একটা বস্তু পৃথিবীর প্রতি যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করছে, সেটাই কিন্তু আসলে ওজনের নিয়ামক। তাহলে আরেকবার বলি, পৃথিবী একটা বস্তু আর তোমার টার্গেট বস্তুটা আর একটা বস্তু। তাহলে মোট কয়টা বস্তু? দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই কিন্তু আমরা নিউটনের সূত্র দিয়েও লিখতে পারি। তার মানে আমরা এটাকে আবার এভাবে প্রকাশ করতে পারি। নিউটনের সূত্র কি ছিল? জি ইন্টু এম, আল্লাহ, একটা তো পৃথিবীর ভর হবে, তাহলে বড় হাতের এম। একটা হচ্ছে বস্তুর ভর ছোট হাতের এম, একটা হচ্ছে পৃথিবীর ভর বড় হাতের এম, ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই অবশ্যই আর স্কোয়ার। এই আরটা কি একটু বুঝাই দিই তোমাকে একটা চিত্র দিয়ে। এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর সারফেস। এই যে এখানে তুমি বা কোনো একটা বস্তু, তাহলে এই পৃথিবীর কেন্দ্র থেকে তোমার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আমরা কি দিচ্ছি? আমরা কিন্তু আর দিচ্ছি। ওকে, তাহলে আর বলতে কি বুঝায়? পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম ওজনের মূল নিয়ামকটা কি। ওজনের মূল নিয়ামক হচ্ছে পৃথিবীর প্রতি আকর্ষণ বল। এখন যদি তুমি জাস্ট এইটুকুকে একত্রিত করার ট্রাই করো, তাহলে দেখো এম এম কিন্তু কেটে যায়। তাহলে জি এর কিন্তু আরেকটা এক্সপ্রেশন পেলা। কি এক্সপ্রেশন? দেখো আমি লিখে দিচ্ছি, জি ইকুয়াল টু বড় হাতের জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণ জি এর একটা কি সূত্র। এটা জি বলতে অভিকর্ষ ত্বরণ বোঝাচ্ছে, বড় হাতের জি বলতে মহাকর্ষীয় ধ্রুবক বোঝাচ্ছে, বড় হাতের এম বলতে পৃথিবীর ভর বোঝাচ্ছে। এটা একটু লিখে রাখি, না তো ভুল হবে। পৃথিবীর ভর, পৃথিবীর ভর। ওকে, আর এই আর বলতে কি বুঝিয়েছে? আর বলতে বুঝিয়েছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আমি জাস্ট লিখে দিচ্ছি, দেখো, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা এই পোর্শনটাতে কি কি শিখলাম? এই যে একটা সূত্র এবং আরেকটা সূত্র কি বললাম? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এই দুইটা সূত্র আমরা এই টপিক 6-এ আসলে মেইনলি শিখলাম। ঠিক আছে, এখন পৃথিবীর যে ভরটা, সেটাও কিন্তু একটা ধ্রুব সংখ্যা। সেটা তোমাদের কিন্তু জাফর ইকবাল স্যারের বইয়ে লেখাই আছে। আমাদেরকে ওই জাফর ইকবাল স্যারের ডাটায় নবম দশম শ্রেণীর জন্য মনে রাখতে হবে। এটা আমি লিখে দিচ্ছি। এটা কত লিখছি খেয়াল করো। লিখছি হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। ওকে, এটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে কেউ দিবে না, মনে রাখতে হবে কিন্তু। এরপর পৃথিবীর যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 6.37 ইন্টু 10⁶, ওকে, মিটার।
এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর এই মানগুলো যদি তুমি বসাও তাহলে কিন্তু তুমি অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে পারবা। দেখো আমি এখানে করে দিচ্ছি অভিকর্ষ ত্বরণ, তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। অবশ্যই তোমাদের মেশিনটা কিন্তু চাপা লাগবে, ক্যালকুলেটরের কথা বলছি রে। জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। এর সাথে আমরা গুণ করছি পৃথিবীর ভর, তার মানে 5.98 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই নিচে কি দিচ্ছি ডি স্কোয়ার, সরি আর স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার, সেটা কত 6.37 ইন্টু 10⁻6, এর উপরে কি স্কোয়ার। তোমরা সবাই এটা ক্যালকুলেটর করে দেখো কি অবস্থা হয়। এটা কিন্তু আমাদের জানা মান, যেটা কত 9.8 এর খুব কাছাকাছি আসা উচিত, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের মান, আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বের করার জন্য যে সূত্রের ফ্রেম বা ফর্ম, সেটা কিন্তু আমি তোমাদেরকে সকলকে ক্লাসে দেখাই ফেললাম। ওকে, তাহলে মেইনলি অভিকর্ষ ত্বরণ রিলেটেড এই কথাগুলোই হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, তুমি এগুলো জানলে অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানো। কিন্তু আমরা এখানে যা বললাম সবই কিন্তু থিওরিটিক্যাল কথা। এরপর আমাদেরকে এটা যুক্ত বিভিন্ন প্রশ্ন সলভ করতেই হবে। চলো অভিকর্ষ ত্বরণ রিলেটেড এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। এখানে কি বলা হয়েছে চলো আমরা করে দেখি। কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? ডাটাটা আমরা একটু তোলার চেষ্টা করি। কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ, আচ্ছা তাহলে আমরা ভর নিয়ে প্রথমে কথা বলি। ভর হবে কি? ভর হবে হচ্ছে এটি কি, এটা হচ্ছে গ্রহ, তাই এটাকে আমরা জি দিলাম। কোন একটা গ্রহের ভর পৃথিবীর ভরের, পৃথিবী বলতে আর্থ বুঝায়, পৃথিবীর ভরের কত গুণ? দ্বিগুণ, তাহলে 2। এরপর ব্যাসার্ধের কথা বলেছে, আমরা গ্রহের জন্য জি দিলাম, তাহলে এটা আর্থের মানে ব্যাসার্ধ বা রেডিয়াস, এর কয় গুণ? দ্বিগুণ। এখন বলেছে কি ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে আমরা এখন জি এর সূত্রটা চলো চিন্তা করি। জি ইকুয়াল টু কি ছিল? বড় হাতের জি এম বাই আর স্কোয়ার। কি মনে পড়ে? তাহলে এই সূত্রে যদি আমরা দুইটা জি এর অনুপাত করার ট্রাই করি তাহলে দেখো কি হয়। জি আমি চাচ্ছি কি গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তাহলে জি জি বাই জি আর্থ, ওকে, ইকুয়াল টু, দেখো বাচ্চারা বড় হাতের জিটা তো ধ্রুবক, তাহলে অনুপাত করলে কেটে যায়, ওটা নিয়ে কথা বলবো না। তাহলে কি নিয়ে কথা বলবো? দেখো জি এর সাথে এম এর সম্পর্ক কি? সমানুপাতিক, তাহলে এখানে হবে এম জি বাই এম ই। আবার এখানে দেখো আর এর সাথে জি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, তাহলে জি যেদিকে থাকবে আর তার উল্টা দিকে থাকবে, জি যেদিকে থাকবে আর তার উল্টা দিকে থাকবে, কিন্তু এখানে কিন্তু একটা স্কোয়ার থাকবে। ওকে, তাহলে আমরা অনুপাত করলাম আর কি। এখন আমরা এখানে মান বসানো বাকি আর কি আমাদের। দেখো গ্রহের ভর বাই পৃথিবীর ভর, গ্রহের ভর বাই পৃথিবীর ভর কত হচ্ছে বলো তো? শুধু এই যে গ্রহটাকে উপরে রাখবো, পৃথিবীটাকে নিচে রাখবো, তাহলে কত আসছে? 2 আসছে। এই অনুপাতের বদলে আমরা কি লিখছি? 2। এবার এখানে কি লিখবো দেখি তো? আর ই বাই আর জি। দেখো আর ই উপরে থাকবে আর আর জি কোথায় থাকবে? নিচে থাকবে, তাহলে এই দুইটা কি এ পাশে চলে আসছে না? তাহলে 2 যদি এ পাশে চলে আসে তাহলে ওটা হাফ, তাহলে 1/2 তারপরে স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি কত হলো? এটা হলো তোমার 1/4 ইন্টু 2, মানে কি এটা কিন্তু জাস্ট হাফ থাকলো। তাহলে আমাদের আসলে দাঁড়ালো কি? এই সম্পর্কটা দাঁড়ালো জি জি বাই জি ই ইকুয়াল টু হাফ। আমি যদি জাস্ট জি আর্থটাকে তুলে দিই তাহলে দেখো তো কি হয়। কি বললাম? জাস্ট জি আর্থকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখান থেকে কি লেখা যায়? দেখো এখান থেকে লেখা যায় জি জি ইকুয়াল টু তোমার আর্থের কি, এটা অভিকর্ষ ত্বরণের কি হবে? অর্ধেক হয়ে গেল। তাহলে কি বলেছে? অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আর্থের অভিকর্ষ ত্বরণের অর্ধেক। অর্ধেক মানে কি? এই জি এর মান কত? জি এর মান কিন্তু তুমি জানো কত? 9.8 না? তাহলে এটা যদি 9.8 হয়ে থাকে, এটা যদি 9.8 হয়ে থাকে তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কি আহামরি কঠিন কিছু ছিল?
তাহলে আমরা দেখলাম প্রশ্নে যা যা বলেছে আমরা তা আগে ডাটা তুলেছি এখানে, তারপর সূত্র মনে করেছি, তারপর দুইটা মানে একই সূত্র দুইবার ইউজ করে অনুপাত নিয়েছি, তারপর জাস্ট মান বসলেই গল্প শেষ। তাহলে এই প্রশ্নটার উত্তর দাঁড়ালো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অর্ধেক, মানে আসলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আশা করি আমার এই ভিডিও যারা দেখছে তারা এরকম প্রশ্নে আর কখনো আটকাবে না। অভিকর্ষ ত্বরণ রিলেটেড আমরা এখন আরেকটা প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া দেখো, বুয়েট 2007 সালে আসা একটা প্রশ্ন আর কি। তো চলো প্রশ্নে যে সকল ডাটা দিয়েছে সেগুলো আমরা তুলে নিই, তারপর সলভের দিকে আগাই। এখানে কি বলেছে দেখি, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাসার্ধ, তাহলে আর মুন, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 এবং ভর 1/80। তার মানে দেখো ভর, তাহলে চাঁদের ভর পৃথিবীর ভরের কত, 80/1 তাই তো। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এত, তার মানে তোমাকে আরেকটা ডাটা দেওয়া আছে GE = 9.8। আল্লাহ, এটা না দিলেও তো পারতা, তাই না? এখন বলেছে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত, তার মানে জি মুন জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা সূত্রটা আরেকবার কল্পনা করি, G = gm/r²। তাহলে আমরা যদি জি মুন বাই জি আর্থ বলি, তাহলে দেখি তো কি হয়, কি করছি, অনুপাত করছি। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ধ্রুবকটা দুই পাশ থেকে কাটা যায়, বাট জি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে এখানে হবে এম এম, এখানে হবে এম ই, ইন্টু আর এর সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক স্কোয়ার। সো এখানে আমরা লিখবো আর এম স্কোয়ার বাই আর ই স্কোয়ার। এবার চলো মান বসানোর পালা। মুনের ম্যাস বাই আর্থের ম্যাস, দেখো মুনের ম্যাস বাই আর্থের ম্যাস কত হচ্ছে, 1/80। তাহলে এখানে লিখলাম 1/80 ইন্টু দেখো মুনের রেডিয়াস বাই আর্থের রেডিয়াস, দেখো মুনের রেডিয়াস বাই আর্থের রেডিয়াস কত হয়েছে, 1/4। তার মানে আমরা এখানে কি লিখবো খেয়াল করো, এখানে লিখবো হচ্ছে 1/4 তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা যদি বলি যে বাবা আমার যদি উপরেরটা দরকার হয়, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, আমার যদি উপরেরটা দরকার হয় তাহলে আমি কি করব, তাহলে আমি করব GM = তোমার জাস্ট এই আর্থের রেডিয়াসটাকে, সরি আর্থের অভিকর্ষ ত্বরণটাকে উপরে তুলে দিব। তাহলে GE/80 × 4²। আর এই GE এর মান কত জানো, 9.8, এই যেখানে দেওয়া আছে। তাহলে এই ক্যালকুলেশনটা করে দেখো তো কত আসে, সবাই ক্যালকুলেটর চাপো কিন্তু, কত আসে বের করো। এটা দেখো, এটা 1.96 আসতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখো তোমাদের ক্যালকুলেশনের সাথে আমারটা মিললো কিনা দেখো তো বাচ্চারা। এই প্রসিডিউরটা আদৌ কি কঠিন ছিল? জাস্ট প্রথমে আমরা এখানে কি করেছি, এখানে ডাটা তুলেছি, এরপর আমরা সূত্র কল্পনা করেছি, তারপর অনুপাত করেছি। অনুপাত করার মাঝে যদি কোনো ধ্রুবক থেকে থাকে তাদেরকে আমরা কেটে দিয়েছি, এই তো গল্পটা। তাহলে দেখো বুয়েট 2007 সালের যে প্রশ্নটা, সেটা স্কুল লেভেলের বাচ্চারা তোমরা আমার ওসিলায় এখনই সলভ করে ফেলতে পারছো। ঠিক আছে, আমার সাথে থাকলে আমি এমন একটা স্পিডে তোমাদেরকে রাখবো, কোনো বাধায় বাধা মনে হবে না। ঠিক আছে, ভর্তির দায়িত্ব তোমার, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। অভিকর্ষ ত্বরণ রিলেটেড একটা এমসিকিউ সলভে আমরা চলে এসেছি। এটা কোথায় আসা দেখো, এটা হচ্ছে অনেকের স্বপ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা 2020, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2018 সালে আসা একটা এমসিকিউ। তো চলো দেখি এটা সলভ করতে যে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে। দেখো প্রশ্নটাতে কি বলেছে, একটি বস্তুর পৃথিবীতে ভর, ভর ভর বলতে কি বোঝায়, এম, এম কোথায়, পৃথিবীতে, পৃথিবী মানে কি আর্থ, তাহলে ME লিখলাম। চাঁদে বস্তুটির ভর কত হবে, চাঁদে বস্তুটির ভর, এর মানে তোমার এখানে কি হবে, এম মানে ভর, আর মুন এম লিখলাম। ওকে, এখন কথা হচ্ছে ভর। আচ্ছা ভর মানে কি, ভর মানে হচ্ছে মোট পদার্থের পরিমাণ। পৃথিবীতে মোট পদার্থের পরিমাণ যত, চাঁদে বা অন্য কোনো গ্রহে
মোট পদার্থের পরিমাণ কিন্তু তাই। তাহলে ভর কিন্তু কখনো বদলাবে না, ঠিক আছে? তুমি যে গ্রহে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, ভর কিন্তু সেম থাকবে। তাহলে এই প্রশ্নটা পড়েই, জাস্ট প্রশ্ন পড়েই কিন্তু বলা যায় যে যেহেতু পৃথিবীতে ভর হচ্ছে 75 কেজি, চাঁদে বস্তুটির ভর কত হবে? এটাও হবে 75 কেজি। নিশ্চয়ই কোনো না কোনো অপশনে আছে। এই যে খেয়াল করো, ডি নাম্বারে হুবহু আছে 75 কেজি। কিন্তু দেখো, এই ছোট্ট প্রশ্নটা যখন অনেক প্রেশারের মধ্যে তোমরা পাবা, তখন যেন গুলিয়ে না যায়। তা আমি এই জন্যই তোমাদেরকে ক্লাসের মধ্যে এটা দেখিয়ে দিলাম। ওকে, অভিকর্ষ ত্বরণ রিলেটেড আর একটা খুব কমন একটা প্রশ্ন আমরা এখন দেখাবো। এই এমসিকিউটা কোথায় আসা দেখো, অনেকের পড়ালেখা শেষ করে যেটা নিয়ে স্বপ্ন থাকে, ঠিক বিসিএস, ওকে, এই 37তম বিসিএস আসায় একটা এমসিকিউ আমরা দেখবো এখানে। কিন্তু এটা কিন্তু তোমাদের অভিকর্ষ ত্বরণের জ্ঞান থেকে সলভ করতে হবে। দেখো এখানে কি বলেছে, বলেছে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? ওজন, ওকে, ওজন মানে কি আমি একটু মনে করিয়ে দিই, ডাব্লু ইকুয়াল টু কি রে? এমজি। তাহলে ওজন বেশি বলতে বোঝাচ্ছে এই পাশের গুণফলটার মান বেশি। ভর তো সারা জীবন ধ্রুবক থাকে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। তাহলে আমাদের টার্গেট কোথায়? জি এর মান বেশি। এখন জি এর মান নিয়ে তোমাকে চিন্তা করতে গেলে কি কি সূত্র মনে আসবে সেটা একটু দেখাই। জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে তোমার জি এর সূত্র কি হয় সেটা। এরপর তোমাকে আমি আরো বলেছি পৃথিবীর অভ্যন্তরে গেলে সূত্র কি হয়? জি এর সূত্র 4/3 পাই আর মাইনাস এইচ, আর কি থাকে রে? রো জি। তার মানে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে যাও আর নিচে যাও, দুই জায়গাতে কি কমে? জি কিন্তু কমে। তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা বলতে পারি পাহাড়ের উপরে এখানে কিন্তু জি কম, তাই ওজন কম। এরপর খেয়াল করো পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র মানে তুমি এইচ কে কি বসাচ্ছ? এইচ এর জায়গায় কি বসাচ্ছ? এইচ এর জায়গায় বসাচ্ছ হচ্ছে আর। তাহলে এখানে কি হবে? আর মাইনাস আর করলে 0। সো পৃথিবীর কেন্দ্রতে কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণ 0, মানে কি তোমার ওজনটাও 0। সো এটা কখনোই বেশি না। এখন ঝামেলা হচ্ছে উপরের দুটো অপশনের মধ্যে, মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চল। এখন তোমাকে একটু মনে করিয়ে দিই, পৃথিবী আসলে দেখতে কেমন তোমরা অনেকবার পড়েছো। কিরকম? একটু কমলা লেবুর মতো না? দুই মাথাটা চাপা, মানে দুই মেরুটা চাপা, আর সাইজটা মানে সাইডটা একটু ট্যাপা, এরকম কিছু না? তাহলে জাস্ট আমি যদি রাফলি আঁকার চেষ্টা করি, জাস্ট লাইক কমলা লেবু, আমি একটু বেশি চাপাই দিচ্ছি আর কি। এটা কিন্তু খুব বেশি চাপাই দিয়েছি। সো এতটা না হলেও হালকা তো হবে। এখন এই জায়গায় ব্যাসার্ধ চিন্তা করো আর এই জায়গায় ব্যাসার্ধ চিন্তা করো। এটা কিন্তু বলে বিষুব। এটা কি? বিষুব অঞ্চল। আর এটা কি? মেরু অঞ্চল। ওকে, তাহলে মেরু অঞ্চলের যে ব্যাসার্ধ এবং বিষুব অঞ্চলের যে ব্যাসার্ধ, দেখো তো এই জি এম বাই আর স্কোয়ার, এটা অনুসারে তোমার কি ঘটনা ঘটছে? দেখছি মেরু অঞ্চলের আরটা কম, বিষুব অঞ্চলে আরটা বেশি। তাহলে মেরু অঞ্চলে আর কম, আর কম, তার মানে হর ছোট। তাহলে লব কি হবে? বড় না? তাহলে আমরা এখানে কি তুলনা করলাম? মেরু এবং বিষুবের মধ্যে আমরা পেলাম মেরুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই যে প্রথমেরটা, মেরুর চাইতে বিষুবে কিন্তু কম হবে। তাহলে এভাবে প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলে যদি তুমি একবার ক্লাসে দেখলা, কি এটা পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে না? এটুকুই চাই যেন সবকিছু তোমরা ক্লাসে ডিটেলস আকারে পেয়ে যাও। ওকে, আশা করি আমার ছাত্রছাত্রীরা পরীক্ষাতে এরকম প্রশ্ন আসলে একদম জোস এক্সাম দেবে। ওকে।